মজুরি বাড়ানোর দাবিতে চলছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ। সরকারি ব্যবস্থাপনার কিছু যাত্রীবাহী লঞ্চ ছাড়া সিদ্ধান্ত। মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। সহিংসতার রোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হতে ইসির নির্দেশ। সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু, পর্যায়ক্রমে বাকিগুলোও ভাঙা হবে, জানালো সিটি কর্পোরেশন। নওগাঁর বদলগাছিতে দেশের বৃহত্তম চুনা পাথরের খনির সন্ধান। 1.5 থেকে 2 বছরের মধ্যে উত্তোলন শুরু, জানালেন প্রতিমন্ত্রী। এবং নির্দিষ্ট সময়ে গাছ থেকে আম নামানোর নির্দেশনায় এবছর রাজশাহীতে বাগান কেনেননি অনেক ব্যবসায়ী, লোকসানের শঙ্কায় চাষিরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ইশরাত জাহান। সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ 15 দফা দাবিতে ধর্মঘট করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি বাস্তবায়নে বারবার বৈঠকের পরও কোনো সুরাহা না হওয়ায় গতরাত 12টা থেকে এ ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। এদিকে যাত্রী ভোগান্তি কমাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 2টি লঞ্চ ছাড়বে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মজুরি বৃদ্ধি সহ 15 দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী 16টি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য খালাসও। বাণিজ্যিক কাজে ব্যবহৃত অন্তত 8,000 নৌযান কর্ণফুলী নদীর মোহনা থেকে শুরু করে শাহ আমানত ব্রিজ পর্যন্ত প্রায় 10 মাইল এলাকায় জুড়ে অবস্থান নিয়ে আছে। আমাদের 15 দফা দাবি আছে। 15 দফা দাবি সমর্থে আমরা সমস্ত কাজকর্ম বন্ধ রেখেছি। শত শত জাহাজ বসে আছে, কোনো কাজকর্ম চলবে না। আমাদের দাবি যে পর্যন্ত না মেনে নেবে দেশ পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। বরিশাল নৌবন্দরেও বন্ধ রয়েছে পণ্যবাহী নৌ চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান নৌ শ্রমিকরা। পাশাপাশি সকাল থেকে যাত্রীবাহী লঞ্চ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে সন্ধ্যায় কয়েকটি লঞ্চ চলাচলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। অন্যান্য দিনের মতন আমরা যেভাবে লঞ্চ পরিচালনা করি সেইভাবে আজকে সঠিক টাইমে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এমবিটি গুসাত লঞ্চটা ছেড়ে যাবে যাত্রী নিয়ে। এদিকে বুধবার থেকে ধর্মঘট পালন করেছে ভোলার নৌযান শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী নৌ চলাচল। জরুরি প্রয়োজনে ট্রলারে ঝুঁকি নিয়ে নির্দিষ্ট গন্তব্যে রওনা হন অনেক যাত্রী। কালকে আমার একটা পরীক্ষা আছে, আমি এখন ঢাকা যাব, কিন্তু আইসা দেখি আজকে লঞ্চ ধর্মঘট চলতেছে। লঞ্চ না ছাড়ার গতিকে কিন্তু আমি এখন পাচ্ছি না, বাধ্যতামূলক ট্রলারে যাচ্ছি। ট্রলারে চলাফেরা করার তো অভ্যাস নাই, খুব ভয় লাগতেছে আর খুব রিস্ক নিয়ে বাড়ি ফিরছি। শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে খুলনার 5টি রুটে যাত্রীবাহী নৌ চলাচল। এছাড়া কার্গো কোস্টার সহ 2 শতাধিক পণ্যবাহী জাহাজ আটকা পড়ে আছে ঘাট এলাকায়। বন্ধ রয়েছে পণ্য ওঠানামার কাজ। এবছরের 26 জানুয়ারি বিভিন্ন দাবিতে ধর্মঘট করেন নৌ শ্রমিকরা। পরে নৌ পরিবহন মন্ত্রী দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও কোনো সুরাহা না হওয়ায় আবারও ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। মজুরি বৃদ্ধি সহ 15 দফা দাবিতে নৌ শ্রমিকদের ধর্মঘটে কার্যত অচল সদরঘাট লঞ্চ টার্মিনালও। সকাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ধর্মঘটের খবর না জানার কারণে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন ধরে আলোচনা করেও দাবি পূরণ না হওয়ায় এখন তারা ধর্মঘটে নেমেছেন। এদিকে যাত্রী পরিবহন সংস্থার উপদেষ্টা বলেছেন, সন্ধ্যা থেকে বরিশাল, ভোলা, শরীয়তপুর সহ বিভিন্ন রুটে লঞ্চ ছেড়ে যাবে। পাশাপাশি আরও 2টি বিশেষ লঞ্চ ছাড়ার ঘোষণাও দিয়েছে বিআইডব্লিউটিসি। অন্য দাবির জন্য আমরা সময় দিতে পারলেও মজুরি বৃদ্ধির দাবির ব্যাপারে তো সময় দিতে পারবো না। আমরা আশা করি সরকার এবং মালিকরা বর্তমান যে অবস্থা শ্রমিকদের, এই অবস্থাটাকে বিবেচনায় এনে অতি দ্রুততম সময়ের মধ্যে আলোচনার টেবিলে বসে এই সমস্যার সমাধান করবে। ভুক্তভোগী যেসব শ্রমিকরা আছেন তাদের এই সমস্যাটার সমাধান কি আপনারা করবেন? সেটা আমরা তো, আমাদের তো সেই সমিতি না, সেটা তো কার্গো কোস্টার ট্যাঙ্কারের সমিতি আলাদা, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা শুধু লঞ্চের প্যাসেঞ্জার লঞ্চ, আমরা যাত্রী সেবা দিয়ে যাব। যাত্রী সাধারণত যাতে অসুবিধা না হয়, এসএসসি পরীক্ষা চলছে, দক্ষিণ অঞ্চলে নির্বাচন, এর যাতে কোনোটাতেই বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব।
দর্শক, ধর্মঘটের খবর জানাতে রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন এবং বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি মামুনের কাছে। মামুন, নৌযান শ্রমিক ফেডারেশনের ব্যানারে বেতন বৃদ্ধির সহ মোট 15 দফা দাবিতে গত রাত 12টা থেকে যে ধর্মঘট শুরু হয়েছিল সে ধর্মঘট থেকে কার্যত অচল ছিল এই সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং এখনো যে খুব একটা সচল তেমনটা বলা যায় না। তবে আমরা দেখেছি যে এই বিকেল থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু যাত্রীরা সকালের চেয়ে বেশি আসতে শুরু করেছেন এবং সারি সারি লঞ্চ এখানে সাজিয়ে রাখা হয়েছে। সারি সারি লঞ্চ এসেছে। সকালে কিন্তু এতগুলো লঞ্চও ছিল না এখানে। তো যেমনটা দেখছি যে কিছু কিছু লঞ্চ থেকে লোক ডাকা হচ্ছে যে বরিশাল যাবে যে লঞ্চগুলো বা চাঁদপুর যাবে যে লঞ্চগুলো বা ভোলা যাবে যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলোতে লোক ডাকা হচ্ছে যে লঞ্চগুলো ছেড়ে যাবে। আমরা কথা বলেছিলাম যে যিনি লোক ডাকছিলেন, যিনি যাত্রী ডাকছিলেন, তার সাথে তিনি বলেছেন যে আমরা আসলে কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছেড়ে যাব। তো তারপর তাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে এখনো তো ধর্মঘট প্রত্যাহার করা হয়নি। বললো যে ধর্মঘট প্রত্যাহার করা হোক বা না হোক আমরা আসলে এখান থেকে ছেড়ে যাব। তারা এমনটি জানিয়েছেন আমাদেরকে। আর একটু তথ্য আপনাকে জানাই যে যাত্রীরা যে খুব একটা বেশি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন এমনটা কিন্তু না। এখানে যাত্রী সংখ্যা বলা চলে খুবই কম এবং লঞ্চগুলো মোটামুটি ফাঁকাই রয়েছে। এখন যাত্রীদের সাথে কথা বলে যেটি জানা গেছে যে দু একটি লঞ্চ ছাড়বে বলে তারা আশা করছেন এবং লঞ্চের যে কর্তৃপক্ষ আছে তারাও বলছেন ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কিন্তু আসলে লঞ্চগুলো যে কখন ছেড়ে যাবে এই বিষয়ে কিন্তু তারা আসলে ব্যাপক হতাশ যাত্রীরা। আরেকটি বিষয় আপনাকে জানাই যে ঠিক 6:30টার দিকে কিন্তু নৌপরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে কিন্তু দুটি স্টিমার ছেড়ে যাওয়ার কথা রয়েছে বরিশালের উদ্দেশ্যে এবং আমরা জানি না যে সেটি আসলে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবে কিনা, কেননা এখানে এসে কিন্তু আমরা এখন পর্যন্ত এই কর্তৃপক্ষকে পাইনি কথা বলার মতো যে আসলে এখান থেকে কোন দুটি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া সার্বিক অবস্থা যদি বলতে চাই তাহলে আপনাকে বলতে হয় যে এখানে কিন্তু এখনো মানুষজনের ভেতরে একটা ধারণা কাজ করছে যে এখনো যেহেতু ধর্মঘট তোলা হয়নি বা ধর্মঘট যাচ্ছে না, সেই তুলনায় কিন্তু যাত্রীরা এখানে ব্যাপক বিড়ম্বনার মধ্যে রয়েছেন, ভোগান্তির মধ্যে রয়েছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি ইশরাত যে এখানে এসে আমরা যেমনটা দেখেছি যে সদরঘাট অন্যান্য সময় আমরা সাধারণ দিনে যেমনটা দেখে থাকি যে অনেকটাই লোক সমাগম থেকে থাকে, যাত্রী সমাগম থেকে থাকে, সেই তুলনায় কিন্তু আজকে অনেকটাই ফাঁকা রয়েছে এখনো। এবং আমরা আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে যে লঞ্চগুলো রাখা হয়েছে এই লঞ্চ কয়েকটির লঞ্চের যে কর্তৃপক্ষ রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে যে আসলে এই যে লঞ্চগুলো আপনারা এখানে রেখেছেন, তারা কেউ কেউ বলেছেন আমাদেরকে যে ধর্মঘট এখনো প্রত্যাহার করা হয়নি, ধর্মঘট প্রত্যাহার না করা পর্যন্ত তারা আসলে লঞ্চ ছাড়বেন না। এবং যে দু একটি লঞ্চ এখানে ছাড়ার কথা রয়েছে সেইখানেও কথা বলে জানা গেছে তারা বলছেন যে তারা কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবেন। আসলে এখানেও আসলে দুটি পক্ষ তৈরি হয়ে গেছে, যেমনটা এখানে এসে কাজ করে যেটা মনে হয়েছে, তাদের সাথে কথা বলে যেমনটা মনে হয়েছে যে এখানেও আসলে দুটি পক্ষ তৈরি হয়ে গেছে। এক পক্ষ আসলে ধর্মঘটের পক্ষে আর এক পক্ষ আসলে ধর্মঘটের বিপক্ষে বা তারা লঞ্চটি ছেড়ে যাবেন। তো ইশরাত, এখন পর্যন্ত সদরঘাটে আমার কাছে এইটুকুই ছিল। এখন আমরা চলে যাব বরিশালে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। মামুন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি বরিশালের লঞ্চঘাটের এমভি টিপু 7 লঞ্চটিতে। আমরা সকাল থেকে জানিয়েছিলাম একটি তথ্য যে ধর্মঘটের কারণে বরিশাল নদীবন্দর অচল হয়ে পড়েছিল। বিকেল পর্যন্ত কিন্তু এই তথ্যটি আমাদের কাছে ছিল এবং আমরা সেরকমটি দেখেছি। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হবার সাথে সাথে কিন্তু দৃশ্যপট পাল্টাতে শুরু করে। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘট আহ্বান করা হয়েছিল এবং সকাল থেকে এই পর্যন্ত কিন্তু বরিশাল নদীবন্দর থেকে কোনো লঞ্চ কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেনি। কিন্তু আমি যে লঞ্চটিতে দাঁড়িয়ে আছি এই লঞ্চ কর্তৃপক্ষ আমাকে যেটি বলেছে যে বরিশাল থেকে কিছু সময়ের মধ্যে অর্থাৎ 8:30টার দিকে বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যাবে। আমরা এরকমের একটি লঞ্চের সুপারভাইজার মোহাম্মদ জসিম উদ্দিন, এমবুটিপি 7-এর সুপারভাইজার, তার সাথে কথা বলবো। জসিম ভাই, আপনি আমাদেরকে যদি একটু জানান, একটি পক্ষ ধর্মঘট আহ্বান করেছে, আপনারা লঞ্চ ছাড়ার কথা বলছেন, যদি একটু আমাদেরকে বলেন, বিষয়টা ক্লিয়ার করেন। আসলে আমরা শ্রমিক ফেডারেশন ধর্মঘট ডাকছে, সেহেতু এই ধর্মঘটের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা আমাদের নিয়মিত যেভাবে প্রত্যেক দিন লঞ্চ ছাড়ি সেইভাবে আমরা আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ওইভাবে লঞ্চ যাত্রী নিয়ে রওনা করব। তো সেক্ষেত্রে যারা ধর্মঘটী আর আপনারা এর মধ্যে মানে যোগসূত্রটা কি বা কেন এমনটা হচ্ছে? এক পক্ষ ধর্মঘট আহ্বান করেছে, আপনারা যাত্রীদের সহায়তা এগিয়ে এসেছেন, একটু যদি আমাদেরকে ক্লিয়ার করেন। আসলে তো এটা শ্রমিকদের স্বার্থে ধর্মঘট, যেহেতু মালিক আমাদের, আমরা শ্রমিক, মালিক আমাদের যেসব সুযোগ সুবিধা এগুলো আমাদের মালিক আমাদেরকে দিচ্ছে এবং আমরা পাইতেছি।
সেহেতু আমাদের এই ধর্মঘটে যাওয়ার কোনো যুক্তিগত আমাদের নাই, সেই হিসাবে আমরা আমাদের লঞ্চ পরিচালনা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটু দেখাবার চেষ্টা করব বরিশালের যে লঞ্চটিতে প্রচুর এখানে কিন্তু প্রতিদিন যে পরিমাণ যাত্রী থাকে সেই পরিমাণ যাত্রী না হলেও যাত্রীরা যেহেতু এখন পর্যন্ত খবরটি ছড়িয়ে পড়েনি, সেই ক্ষেত্রে কিন্তু যাত্রীরা আসার চেষ্টা করতেছেন এবং আমরা দেখাচ্ছি যে যাত্রীরা কিন্তু লঞ্চে অবস্থান করতেছেন। সকাল থেকে আমরা যেটা বলে আসছিলাম যে ধর্মঘটীদের কারণে অচল হয়ে পড়ে বরিশাল নদীবন্দর থেকে কিন্তু কোনো লঞ্চ কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু যাত্রা করেনি। এই ছিল মোটামুটি আমার কাছে বরিশালের লঞ্চ ধর্মঘটের সর্বশেষ। আমরা এখন ফিরছি স্টুডিওতে। ইশরাত। দর্শক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন এবং বরিশাল নদীবন্দর থেকে সহকর্মী ফিরদৌস সোহাগ। যাত্রীবাহী লঞ্চ শ্রমিকদের বেতন নিয়ে কোনো অভিযোগ নেই। কার্গো কোস্টার ও ট্যাঙ্কারের শ্রমিকরাই বেতন বৃদ্ধির জন্য ধর্মঘট করছে বলে জানিয়েছেন যাত্রী পরিবহন সংস্থার উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু। দুপুরে সদরঘাটে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দুপুরের পর থেকেই আবারও লঞ্চ চলাচল শুরু হবে। সেটা আমরা তো আমাদের তো সেই সমিতি না, সেটা তো কার্গো কোস্টার ট্যাঙ্কারের সমিতি আলাদা। আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা শুধু লঞ্চের প্যাসেঞ্জার লঞ্চ, আমরা যাত্রী সেবা দিয়ে যাব। যাত্রী সাধারণত যাতে অসুবিধা না হয়, এসএসসি পরীক্ষা চলছে, দক্ষিণ অঞ্চলে নির্বাচন, এর যাতে কোনোটাতেই বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। মজুরি নির্ধারণের জটিলতার কারণেই বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের অবসান হচ্ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আজ কিংবা আগামীকালের মধ্যে সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এখন যেটা রয়েছে সেটি হলো মজুরি। মজুরির বিষয়টি কিন্তু সরকারের সঙ্গে সম্পৃক্ত না, মালিকরা মজুরি দেবে। মজুরি কাঠামো 5 বছর পর পর করতে হয়। 5 বছর পার হয়ে গেছে 13 সালে, কিন্তু মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ তাদের অবস্থান নেওয়া হয়। আমি মালিক ভাইদেরও অনুরোধ করেছি, শ্রমিক ভাইদের অনুরোধ করেছি যে আপনাদের নিজেদের মধ্যে সমাধান করতে হবে। তাদের নিজেদের মধ্যে উপলব্ধি হয়তো আসবে, সেই উপলব্ধি বোধ জাগ্রত হোক, এটাও আমি আশা করি এবং আশা করি তারা যেন 2-1 দিনের মধ্যে এটা সমাধান করে। নওগাঁর বদলগাছিতে দেশের বৃহত্তম চুনাপাথর খনির সন্ধান পাওয়া গেছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই খনি থেকে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে উত্তোলন শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি। বাংলাদেশের সর্ববৃহৎ লাইমস্টোন খনি আবিষ্কৃত হয়েছে। এটা প্রায় 50 কিলোমিটার জুড়ে এলাকা এবং 2214 ফিট মাটির নিচে পাওয়া গিয়েছে এবং ড্রিলিং এখনো চলছে। প্রায় 61 ফিট ড্রিল আমরা করে ফেলেছি। সারা বাংলাদেশে যতগুলো সিমেন্ট ফ্যাক্টরি আছে তারা যে লাইমস্টোন ইম্পোর্ট করেন তার সকল লাইমস্টোন এই খনি থেকে সাপ্লাই দেওয়া সম্ভব। সকল সিমেন্ট কারখানাকে দিয়েও আমরা বাইরে এক্সপোর্ট করার একটা সম্ভাবনা থাকতে পারে। সবকিছু শেষ করতে আমাদের 1.5 থেকে 2 বছর লাগবে। এরই মধ্যে নওগাঁর তাজপুরে চুনাপাথর উত্তোলনের লক্ষ্যে খনন কাজ চলছে। গত 20 ফেব্রুয়ারি এই খনন কাজ শুরু করে খনিজ সম্পদ বিভাগ। খনিজ সম্পদের উপস্থিতি অনুমান করে 2014 সাল থেকে 2015 সাল পর্যন্ত টানা 1 বছর বদলগাছি উপজেলার বিভিন্ন স্থানে জরিপ চালায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। পরে তাজপুর গ্রামে উন্নত মানের চুনাপাথরের সন্ধান পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় খনন কাজ শুরু করে খনিজ সম্পদ বিভাগ। জিএসবির তথ্য মতে 2285 ফুট গভীরে এ চুনাপাথরের অস্তিত্ব পাওয়া গেছে। দুর্ঘটনা এড়াতে সিলেট সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ 30টি ভবন চিহ্নিত করে ভেঙে ফেলার কাজ শুরু করেছে। সকালে এই অভিযানে নগরীর তাঁতিপাড়া আবাসিক এলাকার 3 তলা একটি ভবন ভাঙার কাজ শুরু হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ চিহ্নিত সবকটি ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেটের ঝুঁকিপূর্ণ 30টি ভবনের মধ্যে নগরীর তাঁতিপাড়ার 3 তলা একটি ভবনও রয়েছে। এই আবাসিক ভবনের মালিককে নোটিশ দেওয়ার পর গ্যাস ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এই ভবনটি পার্শ্ববর্তী ভবনের উপর হেলে পড়েছিল। এখানে তো লোকজন বসতি করে, তাদেরকে 1 মাসের সময় দিয়েছিলাম যাওয়ার জন্য। ওনারা 1 মাসের সময় দিচ্ছে না। ওনারা কালকে এসে মাইকিং করছে, আমি কালকে সবাইকে বাইর করে দিয়ে কালকে শুরু করছি। এই বাড়িটা আমাদের যে বিল্ডিং এর উপরে যে হেলে পড়েছিল, আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম।
যাই হোক আমরা সন্তুষ্ট আপনার প্রশাসনের যে কাজকর্ম যেগুলো তারা তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত চায়। 4 জানুয়ারি এবং 13 এপ্রিল দুটি মাঝারি মানের ভূমিকম্পের পর সিলেট সিটি কর্পোরেশন নগরীর বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের কাজ শুরু করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল নগরীর 30টি সরকারি বেসরকারি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেন। আমরা কয়েকটা নোটিশ দিয়েছি আমাদেরকে এবং চূড়ান্ত নোটিশ দিয়েছি 20 তারিখের মধ্যে খালি করার জন্য। মালিক পক্ষ আছে উদ্যোগ নিয়েছে, আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারই হিসাবে আজকে 21 তারিখ আমাদের নির্ধারিত দিন ছিল এটা ভাঙ্গার এবং সেই তারিখ অনুযায়ী আমরা আজকে ভাঙ্গার কার্যক্রম পরিচালনা করতেছি। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানালেন অন্যান্য ভবনগুলো একইভাবে ভেঙে ফেলা হবে। সিলেট সিটি কর্পোরেশন এই ক্ষেত্রে ফায়ার ব্রিগেড, জেলা প্রশাসন সহ পুলিশ বিভাগের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করব যে সমস্ত ভবন ঝুঁকিপূর্ণ সেগুলো আস্তে আস্তে অপসারণ করা। সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্পের 1 নম্বর বলয়ে থাকায় সবসময় এই অঞ্চল ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলা সময় আরো থাকছে। হাফেজি পড়তে না চাওয়ায় যশোরে এক শিশুকে শেকল দিয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ। হাইকোর্টে রুল জারির পর বাবা ও মাদ্রাসা শিক্ষক আটক। রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় 13 জন নিহতের ঘটনায় সাইমন পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে তারাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন উপপরিদর্শক আব্দুস সাত্তার। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল দুপুরে রংপুরের তারাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 13 জন নিহত হন। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মধ্যরাত থেকে শেষ হচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে সময়টুকু কাজে লাগাতে দিনাজপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও খাগড়াছড়ি নির্বাচনী এলাকাগুলোয় অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে প্রার্থীদের প্রতিশ্রুতিতে না ভুলে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে নানা হিসেব করছেন ভোটাররা। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তৃতীয় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খানসামা উপজেলার 6টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি সহ মোট 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উন্নয়ন আমি ন্যায়নিষ্ঠার সাথে আমি জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে আমি কাজ করব। এবারে নির্বাচনে জনগণ যেভাবে সাড়া দিয়েছে ধানের শীষের পক্ষে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। সময় ঘনিয়ে আসায় প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জ সদর ও রূপগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন। তবে প্রার্থীদের মন ভুলানো প্রতিশ্রুতির ফাঁদে না পড়ে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সৎ যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। এলাকার উন্নয়ন যিনি করতে পারবেন, আমাদের এমন একজন প্রার্থী দরকার। নিঃস্বার্থভাবে দেশপ্রেম নিয়ে কাজ করবে, তারাই নির্বাচিত হয়ে আসুক, আমি এটাই চাই। এমন কোন প্রার্থী আসুক যারা অন্তত রাস্তা সবকিছু সুন্দর করবে, সবার সার্বিক সুন্দর হবে। খাগড়াছড়িতেও প্রার্থীদের দৌড়ঝাঁপ ও গণসংযোগে মুখর জেলার সদর, মাটিরাঙ্গা, পানছড়ি সহ 8টি উপজেলার 33টি ইউনিয়ন। এদিকে ভোট নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ। আশা করি সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হব। এছাড়া তৃতীয় দফায় ইউপি নির্বাচনে মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলার মোট 14টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 61 জন, সাধারণ সদস্য পদে 492 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট 148 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসমাত জাহান, সময় সংবাদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুরে আছেন রিপোর্টার তানিন মেহেদী এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। প্রথমে যাচ্ছি তানিন মেহেদীর কাছে। তানিন,
হাফসা, সকাল থেকে নির্বাচনী প্রচারণার শেষ দিনে কিন্তু আমরা দেখেছি যে শ্রীপুর উপজেলার যে 8টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই 8টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে যে চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন এবং দিনভর তারা প্রচারণা চালিয়েছেন এবং তারা প্রত্যেকেই আমরা দেখেছি যে 8টি ইউনিয়নের যে চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এবং বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, তারা কিন্তু অনেকেই ভোটারদের দ্বারে গিয়ে আজকেও শেষ দিনের মতো ভোট চাইছেন এবং নানা ভাবে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে ভোটারদের বাড়ি গিয়ে যাওয়ার পাশাপাশি কিন্তু চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছেন তাদের যে কর্মী সমর্থক বাহিনী তারাও কিন্তু বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন তাদের পছন্দের যে প্রার্থী রয়েছেন সেই পছন্দের প্রার্থীর পক্ষে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডগুলোতে যে নির্বাচনী প্রচারণা কেন্দ্র রয়েছে সেই নির্বাচনী প্রচারণা কেন্দ্রগুলো কিন্তু এখন আলোচনায় সরগরম রয়েছে যে পছন্দের প্রার্থী যার সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সেখানে বসে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের নির্বাচনী কৌশল নির্বাচনী আলোচনা করা দরকার সেই শেষ মুহূর্তে আলাপ আলোচনাগুলো সেরে নিচ্ছে। যদিও আমরা দেখেছি যে আজকে দিনভর চেয়ারম্যান প্রার্থী, ইউপি সদস্য প্রার্থী এবং সংরক্ষিত মহিলা আসনের যেসব প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ছোট ছোট উঠান বৈঠকের মাধ্যমে তারা শেষ মুহূর্তে তাদের প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আমরা দেখেছি যে মাইকের মাধ্যমে দিনভর প্রচারণা চালানো হচ্ছে এবং সেখানে কিন্তু প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে ইউনিয়ন পরিষদের যেসব জায়গায় সব সময় কিন্তু প্রার্থীদের পক্ষে গিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট যাওয়া সম্ভব না হতে পারে সেসব জায়গায় কিন্তু আজকে শেষ দিনের মতো করে মাইকিং করে বিভিন্নভাবে ভোট যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু সন্ধ্যার পরে আমরা দেখেছি যে প্রচারণার যে কেন্দ্রগুলো রয়েছে পাশাপাশি ইউনিয়ন পরিষদের ভুক্ত যে এলাকাগুলোতে চায়ের দোকানগুলো রয়েছে সেই চায়ের দোকানগুলোতেও কিন্তু আলোচনায় সরগরম যে প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মাঝে কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা এবং পছন্দের প্রার্থীকে তারা কিভাবে নির্বাচিত করবেন সেই বিষয় নিয়ে যারা ভোটাররাও আলাপ আলোচনা করছেন। হাফসা, রাজশাহীর গোদাগাড়ীতে সেখানকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরাখবর জানানোর জন্য রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। তানিন, আপনাকে ধন্যবাদ। মূলত রাজশাহীর দুটি থানায় এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় দফায়। এর মধ্যে গোদাগাড়ী এবং তানো রয়েছে। তো আমি এখন আছি গোদাগাড়ীতে। তো এই গোদাগাড়ীতে আমরা দেখতে পাচ্ছি যে এখন আজকে মধ্যরাত থেকে যেহেতু প্রার্থীদের এই প্রচারণার এই সময়টা শেষ হচ্ছে, যার কারণে কিন্তু প্রার্থীদের একেবারেই সময় নেই হাতে, যার কারণে শেষ মুহূর্তের যে প্রচারণা বলতে যেটি বোঝায় ঠিক সেটি এখন করছেন প্রার্থীরা। আমরা মূলত একটি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর গোগ্রাম ইউনিয়নের তার গণসংযোগ দেখতে পাচ্ছি। তার সাথে আমাদের কথা হয়েছিল, তিনি যেটি বলছিলেন যে শেষ মুহূর্তের প্রচারণায় তিনি চালিয়ে যাচ্ছেন আজ 12টা পর্যন্ত যেহেতু তিনি সময় পাচ্ছেন। তো এরপরে আর আনুষ্ঠানিকভাবে তিনি প্রচারণা করতে পারবেন না। আমি একটু বলে রাখি যে গোদাগাড়ীতে 9টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেটি হচ্ছে গোদাগাড়ী, মোরপুর, বাসুদেবপুর, গোগ্রাম, ঋষিকুল, পাকড়ি, দেওপাড়া, চর আশারিয়াদা, মাটিকাটা, এই 9টি ইউনিয়নে। এখানে চেয়ারম্যান পদে আছেন 33 জন, সংরক্ষিত পদে 96 জন এবং সাধারণ সদস্য পদে 325 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এই গ্রামের হাট বাজারগুলোতে কিন্তু এক ধরনের প্রচারণায় সরব হয়ে উঠেছে এবং মাইকেও কিন্তু এই প্রচারণা চলছে। মানে যেভাবে পারে প্রার্থীরা এই শেষ মুহূর্তের প্রচারণা তারা করিয়ে যাচ্ছেন। তো আমাদের এই প্রার্থীদের সাথেও কথা হচ্ছিল যে তারা তাদের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী। তারা বলছেন যেহেতু দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন, যার কারণে তারা কিন্তু জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা ব্যক্ত করেছেন। ঠিক এমনই অবস্থা এই গোগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীর। তিনি কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করবেন এবং এই নির্বাচিত হলে, চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এই উন্নয়নকে মডেল একটি ইউনিয়নে পরিণত করার জন্য যে প্রতিশ্রুতি রাখা দরকার ঠিক এই প্রতিশ্রুতিগুলোই কিন্তু শেষ মুহূর্তে তিনি দিচ্ছেন। তো তিনি বলছেন যে সুষ্ঠুভাবে যদি শেষ পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী মুজিবুর রহমান তিনি এই ভোটে জয়ী হবেনই। তো এছাড়া কিন্তু আমার সাধারণ মানুষের সাথে কথা হয়েছে। এই সাধারণ মানুষেরা বলছেন যে এবার সৎ যোগ্য দেখে একজন প্রার্থীকেই তারা এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। এই ছিল আমার কাছে রাজশাহীর গোদাগাড়ী থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর।
দর্শক, গাজীপুরের শ্রীপুর থেকে রিপোর্টার তানিন মেহেদী এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন থেকে রিপোর্টার সাইফুর রহমান রকি আমাদের জানালেন শেষ দিনের প্রচারণার খবর। তৃতীয় দফা ইউপি নির্বাচনের সহিংসতা মোকাবেলায় আরও কঠোর হতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। তিনি বলেন, বিশৃঙ্খলাকারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে গত দুই ধাপে যে নির্বাচন হয়েছে তার চেয়ে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। আমরাও কঠোরভাবে এই কোন রকম সন্ত্রাসী কার্যক্রম দমনের জন্য নির্দেশ দিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা ভোট গ্রহণকারী যে কর্মকর্তা কর্মচারী আছেন কারো গাফিলতি আমরা সহ্য করব না। ভোট কেন্দ্রে আসতে কেউ বাধা প্রদান করলে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অফিস সহ 6টি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে ইউনিয়নের আখিতারা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ এলাকাবাসী জানায়, কে বা কারা আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী শেখ মসলিউদ্দিনের নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের আরও 5টি দোকান পুড়ে যায়। পরে স্থানীয়রা প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী শেখ মসলিউদ্দিন। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান, 3টি জাহাজ থেকে কমপক্ষে 200 টন জাটকা জব্দ, ক্রু ও নাবিক সহ আটক 35। হাফেজি পড়তে না চাওয়ায় যশোরে আবু জার নামে এক শিশুকে শেকল দিয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগে বাবা ও মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। দুপুরে বাঘারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, হাফেজি পড়তে না চাওয়ায় তার পিতার সম্মতিতে তাকে শেকলবন্দি করে রেখেছিলেন তার শিক্ষক জাহাঙ্গীর আলম। সেখান থেকে পালিয়ে আবুজার মাগুরায় আসলে ভায়নার মোড় থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনাটি জানাজানি হয়। এর প্রেক্ষিতে গতকাল বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবীরা। পরে বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করেন। পাশাপাশি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। বাঘারপাড়া থানার ওসি অভিযুক্ত শিশুর পিতা এবং শিক্ষককে গ্রেপ্তার করে তা আমাদের পুরো থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং কোর্টে তাদেরকে সোপর্দ করব। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে বালুবাহী একটি কার্গোর ধাক্কায় নৌকাডুবিতে 12 ঘণ্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির মা এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। সকালে বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় সিমেন্ট কারখানার সামনে শীতলক্ষা নদীতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে নৌপুলিশ শিশু সাফিনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে শিশুটির মায়ের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল রাতে নারায়ণগঞ্জ বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় চানমিয়া সাঁতরের তীরে উঠলেও স্ত্রী সেতু ও ছেলে সাফিন নিখোঁজ হয়। সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে শীতলক্ষা নদী হইতে মোহাম্মদ শাফিনের মৃতদেহ উদ্ধার করা হয়। সেতু বেগমকে উদ্ধারের জন্য উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। রংপুরে এক প্রসূতি মায়ের একসঙ্গে জন্ম দেয়া 5 সন্তানের মধ্যে একজন মারা গেছে। গতরাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসক জানায়, মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে 3টি ছেলে ও 2টি মেয়ে সন্তানের জন্ম দেন আরজিনা বেগম। তবে সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় 5 শিশুকেই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে এদের মধ্যে একজন শিশু মারা যায়। এছাড়া আরও 2 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। দীর্ঘ 12 বছর পর সন্তানের মুখ দেখার আনন্দে ভাসছেন গাইবান্ধার ইসামত শেরপুর গ্রামের পরিবারটি। চট্টগ্রামে কফিল উদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিনুর এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায় 2011 সালের 18 ডিসেম্বর নগরের জমিয়াতুল ফালাহ মসজিদের দক্ষিণ গেট এলাকায় জাহেদ মাহমুদ তার বন্ধু কফিল উদ্দিনকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে জাহেদ মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন। গেল মৌসুমে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ে আম গাছ থেকে নামানোর পাশাপাশি ফরমালিন আতঙ্কে ক্ষতিগ্রস্ত হয় রাজশাহীর কৃষকরা। এতে এবছর আমের বাগান কেনেননি জেলার বাইরের ব্যবসায়ীরা। তাতে আম বিক্রি নিয়ে আবারও লোকসানের আশঙ্কা চাষি ও ব্যবসায়ীদের। এ অবস্থায় আম নামানোর সময় নির্ধারণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন চাষি ও ফল গবেষকরা। অবশ্য জেলা প্রশাসন বলছে জনস্বার্থেই চাষিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই আমের বাগান রাজশাহীতে। মে থেকে আগস্ট মাস পর্যন্ত 3 ভাগে শতাধিক প্রকারের আম থাকে রাজশাহীর এসব বাগানে। এই সময় চাষিরা মুকুল, আমগুটি, ছোট বড় আম সহ বিভিন্ন পর্যায়ে জেলার বাইরের ব্যবসায়ীদের সাথে বেচাকেনা করেন বাগান। কিন্তু গেল বছর নির্দিষ্ট সময় আম নামানোর নিয়মে বহু বাগানে আম নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ীরা। এই শঙ্কায় এবছর এখন পর্যন্ত কোনো পর্যায়েই বাগান বিক্রি করতে পারেনি চাষিরা। এই কারণে চাষি ও আম ব্যবসায়ীরা পড়েছেন দুশ্চিন্তায়। একসাথে পাকার কারণে গতবার প্রতিটা ব্যবসায়ী এবং লস এই লস স্বীকার করে এবার কোনো কারো বাগান এখন পর্যন্ত কেউ বেচতে পারেনি। 20 দিন বা 25 দিন আগে বিক্রি করে দিয়ে থাকি যখন আমার একটা গুটি হয় তখন, কিন্তু এবার একজন মানুষ আসেনি। আমি এখনো একটা বাগানও বিক্রি করতে পারিনি, এইভাবেই আছে। আবহাওয়া ও মাটির গুণগত কারণে আগেভাগে পাকে রাজশাহীর আম। এই কারণে সময় বেঁধে না দিয়ে বাজার মনিটরিং করার পরামর্শ এই ফল গবেষকের। বাজার মনিটর করার হয়তো একটা ব্যবস্থা করা যেতে পারে, যেন একেবারে কাঁচা বা যেগুলো পরবর্তীতে পাকবে সেগুলো যেন না চলে। জনস্বার্থের কথা বিবেচনায় রেখে চাষিদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন জেলা প্রশাসক। কৃষকদের সঙ্গে আলোচনা করে যে আমাদের এই সময় বিক্রি হয় পাকে বা পাকার সম্ভাবনা রেঞ্জ এইটা দেওয়া যায়, এটা করা যেতে পারে। ইতিমধ্যে আম নিয়ে ভিডিও কনফারেন্সে বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলছেন জেলা প্রশাসক। জেলায় আমের বাগান রয়েছে 16,583 হেক্টর জমিতে। আর এসব বাগান থেকে আমের উৎপাদন আশা করা হচ্ছে 2,15,500 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সাতক্ষীরার ট্রাক চাপায় মামুন নামে এক শিশু নিহত হয়েছে। সকালে সাতক্ষীরা ভোমরা সড়কের আলিপুর ঢালিপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় সকাল 10টার দিকে ভোমরা বন্দর থেকে ছেড়ে আসা আমদানি পণ্যবাহী একটি ট্রাক সদর উপজেলার আলিপুর ঢালিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় সুমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা ট্রাক সহ চালককে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চুয়াডাঙ্গায় তীব্র গরমে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় ডায়রিয়া, জ্বর সহ হিটস্ট্রোকে 47 জন রোগী ভর্তি হয়েছেন সদর হাসপাতালে। চিকিৎসকরা জানান প্রচন্ড দাবদাহে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। এদিকে হাসপাতালের বিছানা অপ্রতুল থাকায় মেঝেতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। এছাড়া বেশিরভাগ বৈদ্যুতিক পাখা নষ্ট থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগী ও স্বজনরা। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে 3টি জাহাজ থেকে কমপক্ষে 200 টন জাটকা জব্দ করেছে র্যাব ও জেলা প্রশাসন। গতকাল গভীর রাতে এসব জাটকা জব্দ করা হয়। র্যাব জানায় বিক্রির জন্য 3টি জাহাজে জাটকা পরিবহনের সময় কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে 200 টন জাটকা জব্দ করা হয়। এ সময় জাহাজে অবস্থানরত 35 জন ক্রু ও নাবিককে আটক করা হয়। এর আগে মঙ্গলবার র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে 50 টন জাটকা জব্দ করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মজুরি বাড়ানোর দাবিতে চলছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, সরকারি ব্যবস্থাপনার কিছু যাত্রীবাহী লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত।
মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। সহিংসতা রোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হতে নির্দেশ ইসির। সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু, পর্যায়ক্রমে বাকিগুলো ভাঙা হবে জানালো সিটি কর্পোরেশন। নওগাঁর বদলগাছিতে দেশের বৃহত্তম চুনা পাথরের খনির সন্ধান। 1.5 থেকে 2 বছরের মধ্যে উত্তোলন শুরু, জানালেন প্রতিমন্ত্রী। এবং নির্দিষ্ট সময়ে গাছ থেকে আম নামানোর নির্দেশনায় এবছর রাজশাহীতে বাগান কেনেননি অনেক ব্যবসায়ী, লোকসানের শঙ্কায় চাষিরা। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। সঙ্গে থাকুন সময়।